উপস্থিত আজকের সভার সভাপতি এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জেলা এবং এই ব্লক অঞ্চল বুথ সমস্ত নেতৃত্ববৃন্দ সহ মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছেন সকলকে অভিনন্দন জানিয়ে খুব সংক্ষেপ দু একটি কথা। আপনারা এতক্ষণ ধরে বিভিন্ন বিষয় শুনছিলেন ওয়াকফ সম্পত্তি নিয়ে। খুবই মূল্যবান বক্তব্য প্রত্যেকটা বক্তাই রেখেছেন। মূলত আজকের এই সভা সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর তাঁর মূর্তির পাদদেশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আগামী 14 তারিখ শিয়ালদা থেকে একটা মহা মিছিল, সেই মহা মিছিলের সমর্থনে এবং আপনাদের এলাকার সমস্ত মানুষকে যাওয়ার জন্য আহ্বান করার জন্যই আমরা এখানে এসেছি। কলকাতার রাজপথে বহু মিটিং মিছিল বহু প্রোগ্রামে আপনারা গেছেন এবং আগামী দিন আরো যাবেন। এই প্রোগ্রামটায় যাওয়ার জন্য কেন আহ্বান করতে এসেছি সেই বিষয়টা আপনাদেরকে বলার জন্য আজকের এখানে আসা। জীবনে যতদিন বেঁচে থাকবেন বহু আন্দোলন করতে হবে। মায়ের পেট থেকে লড়াই সংগ্রাম আন্দোলন করতে করতে এত দূর এসেছেন, আর এখান থেকে লড়াই সংগ্রাম করতে করতে কবরের পেটে আপনাকে যেতে হবে। এই লড়াই জারি থাকবে, কিন্তু কাদের সঙ্গে থেকে লড়াইটা করবেন, কাদের সাথে থেকে লড়াইটা করবেন, এই সাথে থাকা এবং সাথে যাওয়া এটাকে যদি রং হয় তাহলে আমার পরিশ্রমটা আমার যাওয়াটা বৃথা হয়ে যাবে। ইতিপূর্বে আমরা দেখেছি কলিকাতার রাজপথে আমাদের মতোই দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা মৌলবী পাঞ্জাবি পরনেওয়ালা বড় বড় ভাষণ দিয়েছেন, বড় বড় বক্তব্য দিয়েছেন, কিন্তু তারপরে আবার বিক্রি হয়ে গেছেন। কি তাই তো নাকি? ভুল বলছি? এটা হয়েছে। এবং এই রাজ্যের একটা শ্রেণীর উলামা সমাজ, মোল্লা মৌলবী সমাজ, দাড়িওয়ালা টুপিওয়ালা সমাজ, তারাও বিক্রি হয়েছে। আজকের দিনে অনেকে কোশ্চেন করতে পারেন যে আপনারাও আগামী দিন বিক্রি হবেন না, তার কোনো গ্যারান্টি আছে? অনেকের মনের মধ্যে আসতে পারে। তবে যাদের মনে এই ধরনের কোশ্চেন আসছে তাদেরকে শুধু একটি কথা বলতে চাই, আমরা এমন একজন ব্যক্তির পিছনে ছুটছি যে ব্যক্তিটার 42 দিন ধরে জেল খেটে এসেছেন শুধু আপনার আমার জন্য, যে ব্যক্তিটার এমনকি উলঙ্গ করে থানার মধ্যে লালবাজারের মধ্যে বিভিন্ন জায়গায় চেক আপ করা হয়েছে, তার মাথার টুপিকে বেইজ্জতি করা হয়েছে, তারপরেও তাকে কোনো রকম ভাবে টলানো যায়নি। যে ব্যক্তির উপরে মন্ত্রিত্ব থেকে শুরু করে কোটি কোটি টাকা দেওয়ার অফার হয়েছে, তারপরেও সেই ব্যক্তিকে টলানো যায়নি। সেই ব্যক্তির পিছনে আমরা আছি। আমরা আপনাদের কাছে বলতে চাই, ওয়াকফ সম্পত্তিটা কার? ওয়াকফটা কি জিনিস? এখানে যদি এই এলাকায় ওয়াকফ সম্পত্তি থেকে না থাকে তাহলে আপনারা বুঝবেন না, জানবেন না। কিন্তু পক্ষান্তরে সেই ওয়াকফ সম্পত্তির হকদার ভাগীদার এবং আপনিও ভোগ করছেন। ধরে নিন আপনার এই এলাকার কিছু সংখ্যক ছেলে মেয়ে লেখাপড়া শিখছে, উচ্চ শিক্ষায় অর্জন করছে, তাদের মধ্যে জিজ্ঞাসা করে দেখবেন তারা ওই ওয়াকফ সম্পত্তির পক্ষ থেকে তাদের স্টাইপেন্ডের ব্যবস্থা করা আছে। অনেক ওয়াকফের যে আইনটা আছে
সেই ওয়াকফ সম্পত্তি থেকে স্কুল হবে, মাদ্রাসা হবে, মসজিদ হবে, ধর্মের কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুনকে টিকিয়ে রাখার জন্য সেই অর্থটা ব্যয় হবে। আজকের দিনে আমরা সেই ওয়াকফ সম্পত্তিটার এক শ্রেণীর গাধা, অশিক্ষিত, মূর্খ, বর্বর, তারা ওয়াকফ সম্পত্তিটা নিজেদের ব্যবহার করার জন্য, আত্মসাৎ করার জন্য আজকের এই ধরনের কাজগুলো, এই ধরনের সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে। যদি ঠিকমতো ব্যবহার করত তাহলে আর এই সমস্যার সম্মুখীন হতে হতো না। ওয়াকফ সম্পত্তি সৃষ্টিকর্তা আপনাকে অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, ধন দৌলত দিয়েছে। আপনি বললেন আমার যত সম্পত্তি আছে তার 1/3 অংশ আমি আমার সন্তানদের জন্য দেব, আর একটা অংশ আমি আমার সমাজের জন্য দান করব সৃষ্টিকর্তার উদ্দেশ্যে। সেটাই হচ্ছে ওয়াকফ সম্পত্তি। আপনার বাপ, আপনার দাদা, আপনার 14 পুরুষ তিলে তিলে সঞ্চয় করেছেন অর্থ, কোটি কোটি টাকার মালিক হয়েছেন। তারপরে আপনার সেই বাপ দাদা 14 পুরুষ তারা তাদের অর্থ থেকেই সমাজের পিছড়ে বর্গের মানুষদের জন্য, তার কওমের মানুষের জন্য, তার জাতির উদ্দেশ্যে তিনি সেই অর্থটা দান করেছেন। শুধু তানারা করেননি, তার সাথে সাথে অনেক হিন্দু ভাইও করেছেন। আমার অগাধ টাকা আছে, আমি কিছু মন্দিরে দেবো, কিছু মসজিদে দেবো, ওয়াকফ বোর্ডে দেবো, বিভিন্ন জায়গায় দেবো, সে তার ব্যাপার। কিন্তু আজকের যে দিনে আমরা এসে হাজির হয়েছি, দান শুধু আপনি করতে পারবেন আর অন্য কোনো সমাজ করতে পারবে না। কিন্তু আপনার এই দানের অর্থ আপনি যদি মনে করেন মন্দিরে দিতে পারবেন, গির্জায় দিতে পারবেন, আপনি যদি মনে করেন বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে দিতে পারবেন, তার বেলা নোয়াটা জায়েজ থাকবে, কিন্তু আপনি অপরেরটা নোয়া জায়েজ থাকবে না। এটা এই আইন তৈরি হয়েছে। আর কি আইন তৈরি হয়েছে? একটা ওয়াকফ সম্পত্তি আপনি ভাড়ায় দিয়েছেন, লিজ দিয়েছেন, আপনাদের এলাকার বিভিন্ন মানুষ দোকান মার্কেট তৈরি করে, বাড়ি তৈরি করে ভাড়ায় দেয় না? দেয় তো নাকি? লিজ দেয় তো? জমি ভাগ চাষি চাষ করতে দেন না মানুষকে ভাগে? বলছে 10 বছর 12 বছর যদি কেউ ভাগ করে তাহলে সেই জমির মালিকানাটা সেই ব্যক্তি হয়ে যাবে, আপনি আর থাকতে পারবেন না। মেনে নেওয়া যাবে? সেই বিলটা তৈরি হয়েছে। এই বিলের মধ্যে সেটাই আছে। এই ওয়াকফ সম্পত্তি হাজার হাজার একর সম্পত্তি, আদানি আম্বানিদের সঙ্গে এদের গঠবন্ধন হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে। অতএব এই সম্পত্তিকে লুট করতে হবে, মুসলমানদেরকে মায়ানমারের মতো ব্যবস্থা নিতে হবে। এই ভারতবর্ষের জমিনে আল্লাহকে আল্লাহ বলার মতো মানুষকে রাখা যাবে না। এই ভারতবর্ষের জমিনে নবীকে চিনবে, চেনানো যাবে না। এই ভারতবর্ষের জমিনে যত মানুষ আছে তারা আমাদের গোলামি করবে, সেই ব্যবস্থা করতে হবে। তার জন্যই সর্বপ্রথম আপনার কবরস্থানের সম্পত্তিকে হাত দাও, আপনার মসজিদের সম্পত্তিকে হাত দাও। তার জন্যই আপনার ঈদগাহ, আপনার খানকা, আপনার প্রত্যেকটা মূল জিনিস যেটা নওশাদ সিদ্দিকী সাহেব এক সময় বলেছিলেন না, যখন এনআরসি হবে কাগজ কি দেখাবেন? বাপ দাদুর 14 পুরুষের কবরস্থানটা দেখাবেন। এটাই হচ্ছে তার প্রমাণ। আমার বাপ শুয়েছে, আমার বাপের বাপ শুয়েছে, তার বাপের বাপ শুয়েছে এই কবরস্থানে। এটাই আমার সব থেকে বড় প্রুফ। চলে যান না রাজারহাটে, বুলডোজার চালিয়ে দিয়েছে, কবরস্থান আর নেই। বড় বড় পাকা রাস্তা হয়ে গেছে, কবরস্থান আর নেই। বলতে পারবেন আপনার অস্তিত্ব আছে? আর ঠিক সেরকমই তৈরি হবে। কেন্দ্রীয় সরকার যে ব্যবস্থা নিয়েছে, এই ভারতবর্ষটাকে সমূলে ধ্বংস করে দেওয়ার একটা চিন্তা ভাবনা। অন্য অন্য সম্প্রদায়ের মানুষ যারা আছেন তারা হয়তো ভাবছেন এ মুসলমানের ঘরে আগুন লেগেছে, ও ঘরে নিভানোর দায়িত্বটা মুসলমানের। আমরা মনে করছি সব থেকে বড় বোকামি এবং বড় ভুল তারাই করছেন।
কেন এই আগুন শুধু মুসলমানের ঘরে নয়, প্রত্যেকটা পিছড়ে বর্গের মানুষ এবং প্রত্যেকটা ধর্ম অবলম্বী মানুষের বাড়িতে কিন্তু আগুন লেগেছে। আদানি আম্বানি সে তার ইচ্ছা মতন যখন যেখানে বলবে এই রাজ্যের এবং এই দেশের যারা দায়িত্বে আছে তারা তাদের হাতে তুলে দিতে ব্যস্ত থাকবে। তাই আপনাদের বলবো সজাগ হন। আর কতদিন ঘুমিয়ে থাকবেন? আপনার অস্তিত্বকে মিটিয়ে দেওয়ার চেষ্টা, আপনার অস্তিত্বকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা যারা করছে তাদেরকে প্রতিহত করতে হবে। আর এই প্রতিহত করতে গেলে শুধু এখানে বসে এই গ্রামের মধ্যে বসে মিটিং মিছিল করলে হবে না। তার জন্য যেমন রাজপথ দখল নিতে হবে, রাস্তা দখল নিতে হবে শান্তির সঙ্গে। কেন এই বাবা সাহেব আম্বেদকর তিনি পথ দেখিয়ে গেছেন। ভারতবর্ষের সংবিধান আমাকে রাইট দিয়েছেন, তুমি তোমার কৃষ্টি কালচার, তুমি তোমার তাহজিব তামাদ্দুন, তুমি তোমার বাচ্চার শিক্ষা, তুমি তোমার বাচ্চার স্বাস্থ্য, তুমি তোমার বাচ্চার কর্মসংস্থান, এগুলোকে নিয়ে তুমি কাজ করতে পারো এই ওয়াকফ বোর্ডের মাধ্যম দিয়ে। ওয়াকফ সম্পত্তি থেকে দরকার নেই ওয়াকফ সম্পত্তি। আপনারা আপনাদের এলাকার এই গ্রামের নাম দিয়ে 50 জন 100 জন ছেলে রেডি হয়ে 50 টাকা 100 টাকা 500 টাকা চাঁদা তুলে একটা ফান্ড বানালেন। সেই ফান্ডের মাধ্যম দিয়ে কাজ করবেন, ক্লাবের মাধ্যম দিয়ে কাজ করবেন। সেই সুযোগটাও আর আগামী দিন থাকবে না। তার ব্যবস্থাই নরেন্দ্র মোদীর সরকার তারা করে দিচ্ছে। তাই আমরা বলতে চাই এই কেন্দ্র সরকারকে আজকে আপনাদের এই গ্রাম থেকে যেমন আমরা জানাতে এসেছি, আপনাদের উপরে দায়িত্ব যে আগামী দিন আপনাদেরও কলকাতার রাজপথে যে জানিয়ে দিতে হবে যে এই সম্পত্তি আমরা দিতে চাই না, অতএব ওয়াকফ বিল অবিলম্বে বন্ধ করো, ওয়াকফ বিলটা অবিলম্বে বাতিল করো, এই দাবি আপনাদেরকে তুলতে হবে। আর তার সাথে সাথে যদি এখানে না হয় তাহলে আপনাকে আরো দাবি তোলার জন্য প্রয়োজনে দিল্লি যেতে হবে, প্রয়োজনে আন্দোলনের সব থেকে মানুষের জীবনের আন্দোলনের শ্রেষ্ঠ যে জায়গা সেখানে যেতে হবে। আজকের আমরা আপনি প্রত্যেকেই আমরা যে এই ভারতবর্ষে স্বাধীনভাবে বসবাস করি, এখানে যে কৃষ্টি কালচার নিয়ে বসবাস করি, এই ভারতবর্ষের যে আইন যে সংবিধান সেটাকে যেমন ভাবে বাবা সাহেব আম্বেদকর দিয়েছেন এক স্বাধীনতার বদৌলতে, সেই স্বাধীনতার দিন যারা রক্ত দিয়েছিলেন তারা আমাদেরই উত্তরসূরি, তারা ভগৎ সিং এর উত্তরসূরি, তারা বিভিন্ন ধর্ম অবলম্বীর উত্তরসূরি। আজকের যে ভারতবর্ষে আমাদেরকে এখন জিহাদি বলে ঘোষণা করা হচ্ছে, যে ভারতবর্ষে এখন আমাদেরকে খালিস্তানি বলে ঘোষণা করা হচ্ছে, যে ভারতবর্ষে আজকের আমাদের কাগজ দেখানোর জন্য বলা হচ্ছে, সেই ভারতবর্ষের জমিন আমাদের জমিন। কেন আমরা সেদিনও বলেছিলাম যে আমরা পাকিস্তান নয়, বাংলাদেশ নয়, আমরা অন্য কোনো দেশে যেতে চাই না। এই ভারতকে আমরা যেমন আমাদের বাপদাদা 14 পুরুষেরা যেমন রক্ত দিয়ে স্বাধীন করেছে, জীবন দিয়ে স্বাধীন করেছে, তেমন মাই চয়েস এই ভারতবর্ষে আমরা থাকবো। এই ভারত থেকে হটাবার ক্ষমতা কারুর নেই, কিন্তু সেই ভারত থেকে সরাবার, ভারত থেকে তাড়াবার প্ল্যান চলছে। তাই বলি বন্ধু, দেশকে স্বাধীন করার জন্য যেমন আপনার আমার বাপদাদা 14 পুরুষেরা রক্ত দিয়েছিলেন, আবার যদি প্রয়োজন পড়ে এই ওয়াকফ বিলকে বাতিল করার জন্য আমরাও আমাদের জীবনকে উৎসর্গ করতে রাজি আছি। তার জন্য আপনাকে তৈরি হতে হবে। আমাদের দলের চেয়ারম্যান তিনি বারবার এই বার্তা দিয়েছেন, রক্ত দেবেন, আন্দোলন করবেন, রাগ হচ্ছে আপনার জানি। রাজারহাট থানার সামনে দিয়ে মিছিলটা যাবে, আর তার জন্য রাজারহাট থানায় একটা বোম্পিং করবেন, একটা লাঠি মারবেন, একটা আঘাত করবেন, 4টে গালি দেবেন। এটাকে আমরা কোনো মতে মেনে নেব না, এটাকে আমরা মানি না। কারণ এই রাজ্যের পুলিশ, এই রাজ্যের আইন, এ রাজ্যের আদালত আমাদের। রাজারহাটের পুলিশ প্রশাসন থেকে শুরু করে সারা রাজ্যের যত পুলিশ বন্ধুরা আছে তাদের জন্যই তো আপনি রাতের অন্ধকারে আরামের ঘুমটা ঘুমান।
সেই পুলিশের গাড়িটা জ্বালিয়ে দিয়ে আন্দোলন দেখাচ্ছেন, সেই পুলিশকে মেরে আন্দোলন দেখাচ্ছেন। পুলিশ মানুষ নয়, পুলিশ আপনার ভাই নয়, পুলিশ আপনার বন্ধু নয়, কিসের আন্দোলন দেখাচ্ছেন? তাই আপনাদেরকেও বলবো, যারা এই মিটিং এ যাবেন, মিছিলে যাবেন, ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিয়ে, দলের চেয়ারম্যানের নির্দেশকে মান্যতা দিয়ে, শান্তি শৃঙ্খলা বজায় রেখে, আইনকে হাতে তুলে না নিয়ে আইনকে মান্যতা দিয়ে আপনার আমার আন্দোলনটা হবে। আজকের দিনে দেখছিলাম কোন এক রাজনৈতিক দলের পাঁচাটা তারা কলিকাতাতে মিটিং করেছেন, একটা নিরীহ মানুষ গাড়ি নিয়ে যাচ্ছে, তার গাড়ির উপরে হামলা হচ্ছে। কেন এগুলো? আমরা বলছি, অন্যায় যদি কেউ করে থাকে, পুলিশ আছে, প্রশাসন আছে, ভারতবর্ষের সংবিধান আছে। একটা শ্রেণী চাইছে সংবিধানকে মিটিয়ে দাও, কিন্তু আর একটা শ্রেণী চাইছে সংবিধানকে যারা মিটিয়ে দেয় তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে। আজকের বাংলার মানুষকে কতটা ভুল বোঝানো হচ্ছে ভাবুন। আজকের যে জায়গাটায় এই বিলটা পাস হলো, সেই জায়গাতে যাওয়ার অধিকার আপনার আমার আছে। কারা যাবে সেখানে? যাদেরকে আমরা ভোট দিয়ে জিতিয়েছি, যাদের জন্য আমার ভাইয়ের ঘাড়ে লাঠি মেরেছি, যাদের জন্য ভাইয়ের ঘরে বোম মেরেছি, যাদের জন্য ভাইকে গ্রাম ছাড়া করেছি, সেই এমএলএ এমপি তাদের ক্ষমতা, এমপির ক্ষমতা দিল্লির, আর এমএলএর ক্ষমতা কলিকাতার বিধানসভা। তা দিল্লির মেম্বার অফ পার্লামেন্টে এটা পাস হয়ে গেল। আমরা যাদেরকে পাঠিয়েছিলাম তারা কি বসে বসে তামাক খাচ্ছিল? ভাবুন, উচিত কি ছিল? সেখানে আমরা কি লক্ষ্য করলাম যে যারা সেখানে গেছেন তারা একটা শ্রেণী চুপ মেরে বসে আছেন, আর একটা শ্রেণী তারা তো ৩-৪ জন তো যায়নি, তার খবরও আমাদের কাছে আসছে। তাহলে কিসের জন্য এই নাটক? আমরা বলছি ভাই, নাটক বন্ধ করুন। ইফতার পার্টিটা যেমন আপনার ভালো লাগে, ঈদগার ময়দানটা যেমন আপনার ভালো লাগে, তেমন মুসলমানটাকেও ভালোবাসুন। নাটকবাজি বন্ধ করুন, কেন এই নাটককে আমরা মেনে নিতে পারবো না। তাই আমরা আমাদের হকের লড়াই, আন্দোলন সংগ্রাম আমরা করার জন্য কলিকাতার রাজপথে ডাক দিয়েছি। যদি প্রয়োজন পড়ে আগামীতে কলিকাতায় এর থেকে বড় সমাবেশও হবে, সেখানেও হয়তো আপনাদেরকে যেতে হবে। তাই আবার প্রত্যেকের কাছে অনুরোধ করব, সময় খুব সংক্ষেপ, কেন নামাজের সময় আমাদের নজরে রাখতে হচ্ছে, কেন সেই নামাজ আগামী দিন হয়তো আর আমরা পড়ার সুযোগ পাবো না। অতএব যে কদিন আছি নামাজ কালাম ঠিকঠাক করে পড়ে যাওয়াটাই মনে হয় ভালো। কেন যেভাবে বিজেপি আরএসএস বিজেপির মাধ্যম দিয়ে যেভাবে পশ্চিম বাংলাটায় একটা দাঙ্গা লাগানোর চক্রান্ত করছে, ভাবলে অবাক হবেন। শুভেন্দু অধিকারী মুসলমানদের বিরুদ্ধে যেভাবে মন্তব্য করছেন, এবং তার দলের আরো কিছু লোকজন যেভাবে মন্তব্য করছেন, তাদের বিরুদ্ধে কোনো আইনি নোটিশ যায় না, তাদের বিরুদ্ধে কোনো আইনের কাগজপত্র যায় না। নওশাদ সিদ্দিকী তিনি এই ওয়াকফ বিলের বিরুদ্ধে মামলা করতে দিল্লির উদ্দেশ্যে গেলেন, আর তার বাড়িতে তার ফোনে মেসেজ যাচ্ছে আইনের পক্ষ থেকে যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তুমি কি বলেছো, তোমার আইনি নোটিশ ধরিয়ে দিলাম। আপনারা জানেন, যেমন আব্বাস সিদ্দিকী এনআরসির প্রতিবাদ করেছিল, দিদি বলেছিল আমার বুকের উপর দিয়ে এনআরসি হবে। আব্বাস সিদ্দিকী বলেছিল সব বুক টুক জানি না, যদি এনআরসি হয় আন্দোলন কিভাবে করতে হয় আমি দেখিয়ে দেব। এই কথা বলার জন্য তার বাড়ির দরজায় পুলিশ প্রশাসন দিয়ে লাথি মেরে দরজাটা ভাঙার চেষ্টা করে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। ঠিক তেমনি ভাবে
কেন্দ্র সরকারের বিরুদ্ধে আইন করবেন, মামলা করবেন, আপনার বিরুদ্ধে আগে নোটিশ চলে যাবে। আমরা বলছি যা হয়েছে হয়েছে, আমরা এখনো আশা করছি, আপনার প্রতি ভরসা রাখছি, সময় আছে, এখনো মামলা করুন। বাংলার মুসলমানকে যদি ভালোবাসেন তাহলে এই রাজ্য সরকারের পক্ষ থেকে, বিশেষ করে যে দল ক্ষমতায় আছে সেই দলের পক্ষ থেকে এই বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করুন। হাজার হাজার কোটি টাকা ভাই ভাইপো কাকা অনেককে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে খরচা করছেন, আমাদের ট্যাক্সের টাকা, অন্য কারুর টাকা নয়। টালি চালার কোনো পয়সা নয়, বালি বিক্রি করা পয়সা নয়, আর রং করা পয়সা নয়, আমার আপনার ট্যাক্সের টাকা এই রাজ্য থেকে হাজার হাজার কোটি টাকা সুপ্রিম কোর্টে ব্যয় করছেন খালি নিজেদের মানুষগুলোকে বাঁচাবার জন্য। আমরা বলছি এই রাজ্যের মুসলমান ভাইদেরকে যদি আপনি বাঁচাতে চান, যদি এদের অকাপ সম্পত্তির পাশে থাকতে চান, যদি এদের অকাপ সম্পত্তি বেদখল হোক এটা যদি আপনি না চান, তাহলে আপনারও যদি হিম্মত থাকে তাহলে আপনিও মামলাটা করে দেখান। আর যদি মামলা না করেন তাহলে আমরাও ভাববো, মুখে এক মাথায় আর এক, মুখে এক কর্মে আর এক, মুখে এক চলনে আর এক, তাহলে এর প্রতি উত্তর আগামী দিন ফল কিন্তু ভালো হবে না, এটা আপনার মাথায় রাখতে হবে। আমরা জানি আপনি একটা সময় বলেছিলেন বিজেপিকে ফন্ডে এনে লড়াই করব। আমরা জানি আপনি একটা সময় বলেছিলেন বিজেপিকে দেখিয়ে আমি ভোটটি নেব, কিন্তু আমাদের পিঠে দেওয়াল ঠেকে গেছে, আর আমাদের পিছনে যাওয়ার জায়গা নেই। কেন আমার মসজিদ চলে যাবে, মাদ্রাসা চলে যাবে, কবরস্থান চলে যাবে, আমি মনে করি আমাদেরও আর বেঁচে থাকার অধিকার নেই, অথবা আমাদেরও চলে যাওয়ার অধিকার হয়ে গেছে। তাই আপনাকেও বলি, বিজেপি হোক আর আরএসএস হোক আর যেই হোক না কেন, আমার কবরস্থান, আমার মসজিদ, আমার মাদ্রাসাকে বাঁচাবার জন্য আমরা কিন্তু আমাদের জীবনটাকেও দিতে রাজি আছি। অতএব সেই মোতাবেক আপনিও সুপ্রিম কোর্টে মামলা করুন। যদি মামলা না করেন তাহলে কিন্তু তার ফল আগামী দিন আপনাকে ভোগ করতে হবে। আবার আমি সকলকে 14 তারিখে যাওয়ার আহ্বান রেখে সকাল সকাল আপনারা শিয়ালদা স্টেশনের বাইরে যাবেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই মিছিল করবেন, এই আশা রেখেই আজকের আমি আমার বক্তব্য শেষ করছি। পুলিশ প্রশাসন থেকে শুরু করে, মিডিয়া বন্ধু থেকে শুরু করে, আমার সামনে বসে থাকা শ্রোতা মা বোন সকলকে আবার একবার অভিনন্দন জানিয়ে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।